প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইমন ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। যে ঘটনাটি ঘটে যায় আমার চাচাতো ভাইয়ের সঙ্গে। তো আমার চাচাতো ভাইয়ের বয়সটা প্রায় 18 থেকে 20 বছর বয়স এমন হবে। তাদের পরিবারের বাজার সদাই যা কিছু করার সেই করে থাকে। তো বরাবরের মতোই একদিন তার মা তাকে বাজারের ব্যাগ দিয়ে বললেন যে বাজারে নিয়ে আসার জন্য। তখন সে বাজারে যায় এবং কেনাকাটা শুরু করে এবং যা যা কিছু কেনার ছিল সেই সব কিনে বাড়ি ফিরবে, তখন তার নজর পড়ল যে তার পাশের বাড়ির চাচা তাল নিয়ে বসে আছেন, পাকা তাল, যেগুলো দিয়ে পিঠা খাওয়া যায়। তো সে ভাবলো সে তালের পিঠা খাবে। এই ভেবে চারটা তাল কিনে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে এসে তার মাকে ব্যাগটা হাতে ধরিয়ে দেন এবং তার মা ব্যাগ থেকে তার তরকারি এবং যা যা কিছু এনেছিল সব কিছু বের করলেন। তখন তিনি দেখতে পেলেন যে পাকা পাকা চারটা তালও কিনে নিয়ে আসলো তার ছেলে। তখন তিনি অবাক হলেন এবং তার ছেলেকে জিজ্ঞেস করলেন যে, সজীব, পাকা তাল কেন নিয়ে আসলা? তো সজীব বলল যে অনেক দিন ধরে তালের পিঠা খাই না, তো ভাবলাম যে পাশের বাড়ির চাচা তাল নিয়ে বসে রয়েছে, ওনার কাছ থেকে কিনে আনলাম যে তালের পিঠা খাবো বলে। তো তার মা বললেন, কার থেকে এনেছো? তো সজীব উত্তরে আবারও বলল যে পাশের বাড়ির চাচা বাজারে বিক্রি করছিলেন তাল, ওইখান থেকে কিনে নিয়ে এসেছি। তখন তার মা বলেন, সর্বনাশ, তুমি পাশের বাড়ির চাচার থেকে তাল কিনে নিয়ে আসলে কেন? তখন উত্তরে সজীব বলল যে তাল কিনলাম তো কি হয়েছে, পিঠা খাবো, এর চেয়ে বেশি তো আর কিছু না। তখন সজীবের মা বলল যে আমি আজকে যখন দিঘির ঘাটে গেলাম গোসল করতে, তখন ওই জঙ্গলের ওই দুশি গাছটার তাল ছিল ওইগুলো, যেগুলো তোমার চাচা পেরছে পায়রা বাজারে নিয়ে গেছিল। তখন সজীব বলল যে দুশি গাছের তাল তো কি হয়েছে, আমি তো ওইগুলো কিনে নিয়ে আসছি। আর যাই হোক, এইসব বিষয় আর কথাবার্তা বইল না, পিঠা বানাও, পিঠা খাবো। তো সজীবের এমন কথা শুনে তার মা তাকে ধমক দিয়ে বলল যে তালগুলো এক্ষুনি গিয়ে ফেরত দিয়ে আসো, এই তালগুলো ভালো হবে না, আমার মন মানছে না। তো সজীব বলল, তুমি কি পিঠা বানাইবা না? তো তার মা না করে দিল। না করার পর সজীব ভাবলো যে আমি বানাবো পিঠা। এই ভেবে সজীব পিঠা বানানোর জন্য তার আয়োজন তৈরি করে। আটা, ময়দা, চিনি, তেল, যা যা কিছু লাগে সব কিছু রেডি করতে থাকে। তো এরকম রেডি করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়, প্রায় 12:30 বেজে যায়। তখন সজীব ভাবলো যে রাত হয়ে গিয়েছে অনেক। তার মাও বলছিল যে যেগুলো প্রস্তুত করেছো আটার কাই, ওইগুলো রেখে দাও, কালকে সকালে বানিয়ে দিব না, তারপর খাইও। তো সজীব বলল যে আধা ঘন্টার মতো সময় লাগবে, তো বানিয়েই নেই, সকালে উঠে খাবো। এই ভেবে সজীব তার চুলা পাড়ে যায়। তো চুলাটা ছিল এরকম যে মাটির আস্তর ছিল চারিদিকে, ওইখানে সে আগুন জ্বালায়। তো আগুন জ্বালাতে অনেকটা কষ্ট হচ্ছিল, যাই হোক এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পর কড়াই বসায় এবং ওইখানে তেল ডালে, চুলার মধ্যে আগুন হতে থাকে। তখন সজীবের আশপাশে আর কেউ ছিল না, সজীব একাই বসেছিল তার রান্নাঘরে এবং তার মা ঘরেই ছিল। তো সজীবের মনে হচ্ছিল তখন তার আশপাশ দিয়ে কেউ গুড়গুড় করছে। তো এরকম চিন্তা ভাবনা হতে সজীব ভাবলো মনে হয় দিন খারাপ, বাতাস হচ্ছে, এরকম অবস্থায় মনে হয় আমার এরকম মনে হচ্ছে। তো সজীব আর গুরুত্ব দিল না। তো একটু পর সজীব দেখতে পেল তার সামনের দিকে যেন কেউ দৌড় দিয়ে চলে গেল। তো
তখন সজীব একটু ভীতশঙ্কিত হলো এবং ভাবতে লাগলো কে হতে পারে। তো যাই হোক, সে এসব বিষয় আর মাথায় নেয়নি। সে পিঠা বানানোর জন্য গরম তেলের মধ্যে পিঠা ছাড়ে। তো পিঠা ছাড়ার পর প্রায় 3-4 মিনিট পর পিঠাগুলো হওয়ার পর সে পিঠাগুলো তুলবে। এরকম অবস্থায় সে আস্তে আস্তে করে 3টা-4টা করে পিঠাগুলো সবগুলো তুলে। তখন তোলার পর তার মন চাইলো পিঠা খাওয়ার জন্য, যে সে পিঠা খাবে। তখন সে ভাবলো কড়াইয়ের মধ্যে তেলটা পুড়ে যাচ্ছে, তো পিঠা কিছু দিয়ে দিই, কাঁচা পিঠা হতে দাও, আর আমি তারপর খাবো। এই ভেবে সে কাঁচা পিঠাগুলো আবার দিতে যাবে। এরকম 2টা-3টা দিল। যখন 4 নাম্বার পিঠাটা দিবে, তখন সজীবের জ্ঞানটা কোথায় ছিল সজীব নিজেও জানতো না। তো 4 নাম্বার পিঠাটা দেওয়াতেই সজীবের হাত ডাইরেক্ট গিয়ে চুলার কড়াইয়ের যে তেলটা ছিল, গরম তেল, ওই তেলের ভিতরে চলে যায়। তখন সজীবের মনে হচ্ছিল যে কেউ তাকে পিছন থেকে ধাক্কা দিয়েছিল। তো ধাক্কাটা তার কাছে মনে হয়েছিল যে খুব জোর ধাক্কাটা এসেছে। তো তার এরকম চুলার ভিতরে গরম তেলের মধ্যে হাত চলে যাওয়ায় সে তৎক্ষণাৎ লাফ দিয়ে ওঠে এবং কিছু চিৎকার চেঁচামেচি না করেই সে দৌড়ে পানির কাছে চলে যায়। টিউবওয়েলে পানি ছাড়তে থাকে এবং সে তার ওই হাতটা ধুইতে থাকে। তো রান্নাঘর এরকম কাঁচা হওয়ার কারণে সে যখন লাফ দিয়ে বের হলো, তখন কিছু একটা জিনিস ভেঙে যায়, তার পায়ের কাছে পাড়া লেগে ভেঙে যায়। তখন তার ঘর থেকে 2-3 জন লোক বের হয়ে জিজ্ঞেস করছে যে সজীব কোথায়, এরকম খোঁজাখুঁজি হচ্ছে। তো সজীবকে তারা দেখছিল না। তো ভাবলো মনে হয় সজীব বাইরে গেছে কোথাও। তারা দৌড়ে আসলো, এসে দেখে যে সে যে পিঠা বানাচ্ছিল ওই পিঠাগুলো পড়ে রয়েছে, আর কড়াইটা উল্টা রয়েছে, আর সজীব নেই। তখন সজীব হালকা স্বরে ডাক দিয়ে বলল যে আমার হাত পুড়ে গিয়েছে। তো এরকম অবস্থায় তার ঘরের 2-3 জন, সাথে তার মাও ছিল, দৌড়ে যায় তার কাছে। গিয়ে দেখে যে খুব মারাত্মকভাবে পুড়ে গিয়েছে। তো পানি দিচ্ছে, অনবরত পানি দিচ্ছে, এবং পানি দিয়ে 2-3 জন ছিল যারা সবাই চলে আসছিল ঘরে, তাকে পানি দেওয়ারতে বসিয়ে সবাই ঘরে চলে আসছিল। তখন সে নিরালায় বসে পানি দিচ্ছিলই। তারা ঘরে আসছিল তার জন্য ওষুধ বার করার জন্য, যে হাতের মধ্যে লবণ দিবে বা অন্যান্য কিছু ওষুধ দিবে, মলম দিবে। তখন সজীব ভাবলো যে দেখতে পেল যে তার হাতের মধ্যে খুব প্রচুর জ্বালাপোড়া করছে। এরকম অবস্থায় সে ঘরে চলে আসবে ভাবলো। তো সে আসতে থাকে, তখনই তার মনে হলো তাকে পিছন দিকে কেউ টানছে। তখন সে 1 পা এগোয় এবং 2 পা তাকে পিছোতে হয়। আর এর মধ্যে তার হাতের মধ্যে এরকম একটা যন্ত্রণা, যা সজীবকে একদম নিরুৎসাহিত করে, মানে একদম তাকে বাজেভাবে, একটি ভয়ঙ্কর ভাবে তার সাথে ঘটনা ঘটে যাচ্ছে। এই দেখে সজীব আরো চিৎকারতে শুরু করে। চিৎকার চেঁচামেচিতে তার ঘরে যাওয়া মানুষগুলো আবার ফিরে আসে এবং তারা ভাবলো হয়তো সজীবের হাতের ব্যথা, এর কারণে সজীব চিৎকার চেঁচামেচি করলো। তো তারা সজীবকে আর কিছু জিজ্ঞেস করলো না। বাড়ি থেকে কল দিল একটা রিক্সার ড্রাইভার চলে আসলো। তখন তৎক্ষণাৎ সজীবকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে থেকে চিকিৎসা দিয়ে, মলম লাগিয়ে, ওষুধ নিয়ে বাড়িতে আসা হয় আবার। তখন সজীব আসে বাড়িতে। এসে সে ঘুমাবে তো দূরের কথা, তার হাতের জ্বালা পোড়ায় তার পরিবারের সকলে কারো ঘুম নেই। সজীবের এরকম ব্যথার জ্বালা, চিৎকার চেঁচামেচিতে পাশের 2-3 বাড়ির সকল মানুষ জড়ো হয়ে গিয়েছে, তা স্বাভাবিক। তো যাই হোক, এরকম অবস্থায় কাতরাতে এক পর্যায়ে যখন
রাত আরও গভীর হয়, 3টা 3:30 বাজে। তখন ওষুধ খাওয়ার পর সজীবের হাতের ব্যথা হালকা ক্রমশ হয়, কমতে থাকে। তখন তার খেয়াল হলো যে তাকে বাইরে যেতে হবে, বাথরুমে যেতে হবে। তখন তার পরিবারের সকলেই ঘুমাচ্ছে। তো ঘুমাতে দেখে সে ভাবলো তাদেরকে আর জাগিয়ে লাভ নেই, তারা আজকে অনেক দৌড়দখল করেছে আমাকে নিয়ে, আমি একাই যাই, গিয়ে চলে আসি। তো হাতটা এইভাবে পড়ার কারণে ডান হাতটা পড়েছে, যে কারণে তার বাথরুমে যেতে অসুবিধা হয়নি। তো বাথরুমে সে যাওয়ার উদ্দেশ্যে দুয়ার খুলতে আচমকা তার শরীরে একটা ঠান্ডা বাতাস লাগে। তো ঠান্ডা বাতাস লাগে, তার চোখ মুখ পুড়ে যায়, মানে ফ্যাকাশে হয়ে যায়। তো সে ভাবলো মনে হয় ঘর থেকে বের হলাম তাই এরকম হচ্ছে। তো যাই হোক, সজীব এগোতে থাকে তার বাথরুমে যাওয়ার জন্য আর কি। তো তাদের বাথরুমটা তাদের ঘর থেকে কিছুটা দূরে হওয়াতে তাকে 1 মিনিটের মতো হেঁটে যেতে হয়, এবং হাতের মধ্যে ব্যথা থাকার কারণে সে খুব আস্তে আস্তে ধীর গতিতে হাঁটছিল এবং হেঁটে হেঁটে যাচ্ছিল। তো প্রায় বাথরুমের কাছাকাছি চলে গেল, তখন সজীবকে কেউ যেন ধাক্কা দিল খুব জোর। তো ধাক্কা খেয়ে সজীব উল্টোভাবে পড়ে যায়। তো পড়ে গিয়ে সে আবার ওঠার চেষ্টা করে। তো হাতের মধ্যে এরকম যন্ত্রণা, তার মধ্যে আবার তার শরীরও ঠিক নেই আজকে, আবার তার সাথে ঘটে যাচ্ছে এরকম অদ্ভুত ঘটনা যে সে দেখতে পারছে না তাকে কেউ ধাক্কা দিচ্ছে। তো যাই হোক, সে উঠে তার বাথরুমের কাজ শেষ করে আবার বাইরে চলে আসে এবং ঘরের দিকে যাবে। তখন সে ঘরের ভিতরে আসবে, তো ওই তাদের রান্নাঘরের যে চুলাটা ছিল ওই চুলার দিকে সে একবার উকি দেয়, এবং উকি দিয়ে সে ওইখানে দেখতে পেল সে যে পিঠাগুলো বানিয়েছিল সেই পিঠাগুলো কেমন জানি হয়ে রয়েছে, ওইগুলো আর কেউ তুলেনি। তো পিঠাগুলো ওইখানেই পড়েছিল এবং পিঠাগুলো তো সে দেখতে পেল যে ওইগুলোর মধ্যে কীরকমের অদ্ভুত রকমের আলো জ্বলছে, আগুনের মতো ধাউ ধাউ করছে তার ওই বানানো পিঠাগুলো। এই দেখে সে ওইখানে আর দাঁড়ায় না। তো ওইখানে পড়ে যাওয়াতে তার শরীরে অনেকটা কাদা পড়েছে, ময়লা পড়েছে। সে ঘরে আসে এবং ঘরে এসে তার মাকে ডাকবে। তার মা উঠে এবং তার মাকে বলতে লাগলো যে পিঠাগুলো যে বানিয়েছিলাম ওইগুলো তো এক একটা দেখা যাচ্ছে আগুনের গোলার মতো হয়ে রয়েছে, এইসব কি তোমরা দেখোনি? তখন তার মা বলল, কি বলছিস এসব উল্টাপাল্টা, দেখি তো গিয়ে। তো তখন তার মাও তার সাথে চলে চুলা পারে, পিঠাগুলো দেখবে কেমন। তখন তার মা যাওয়ার পর দেখে যে স্বাভাবিকভাবেই পড়ে রয়েছে, ওইখানে পিঠাগুলোর মধ্যে পিঁপড়া ধরে রয়েছে এবং চুলাপাড়ের অবস্থাটা নাজেহাল হয়ে গিয়েছে আর কি, তার এরকম অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে। তো এইসব দেখে তার মা সজীবকে বকাঝকা করে ঘরে নিয়ে আসলেন এবং বললেন যে ঘুমানোর জন্য। তখন সে ঘুমিয়ে পড়ে। তো সজীব ওই দিন, তো ওই সময়টা ছিল 4টা বেজে গিয়েছিল মনে হয়। তো সজীবের ঘুম ভাব, ঘুমিয়ে পড়ে এবং সে ওই দিন স্বপ্নে দেখলো যে কেউ একজন সজীবের সামনে এসে দাঁড়ায় সাদা কাপড় পরে, এবং সজীবকে স্বপ্নের মধ্যে বলতে থাকে যে, সজীব, তুমি আমাদের গাছের তাল এইভাবে পিঠা বানাতে পারো না, তোমার এর জবাব দিতেই হবে, বলে একটু অট্ট হাসি দিল এবং দিয়ে তার স্বপ্নটা ভেঙে গেল। তখন সজীবের ঘুম ভেঙে যায় এবং তার সারা শরীর ঘামতে থাকে। তো এরকম ঘাম ঝরা অবস্থায় তার আর ঘুম হয়নি। তো একটু পরেই সকাল হয়ে যায়। তো সকাল হয়ে যাওয়ার পরপরই সে চিন্তা করলো যে যেহেতু ওই তালগুলো নিয়ে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, তাল গাছটার গোড়া থেকে সে
আজকে একটু ঘুরে আসবে। ওই কথাটা কিন্তু তার মাকেও বলেনি যে সে ওইখানে যাবে, দূষিত জঙ্গলটার মধ্যে। তো সকালবেলা খাওয়া দাওয়া করার পর তার মার সাথে থাকার কারণে সে বেরোতে পারেনি। এবং একটু পরে যখন 12টা কি 12:30 বাজে দুপুর, ওই সময় ঠিক দুপুর হয়, তো ওই সময় তার সাথে আর কেউ ছিল না। তখন সে বেরিয়ে পড়ে ঘর থেকে ওই জঙ্গলের উদ্দেশ্যে, যেই গাছটা থেকে তার পাশের বাড়ির চাচা তাল পেড়ে নিয়ে গিয়েছিল, ওই গাছটার গোড়ায় সে যায় এবং গাছের উপরে তাকিয়ে দেখতে পেল বেশ অনেকগুলো তাল রয়েছে। তো তালগুলো সে অস্বাভাবিকভাবে দেখছিল এবং দেখে চিন্তা করছিল যে এই তালগুলো আজকে আমার হাতের কারণ, আমার হাত আজকে পুড়ে ঝান্ডা হয়ে গিয়েছে এই তালের পিঠা খাওয়ার জন্য। তো সে মন থেকে ভাবতে লাগলো যে যাই হোক, তাল গাছটার মধ্যে মনে হয় কিছু একটা আছে, তো আমি তাদের কাছে মাপ চেয়ে নিই যাতে আমাকে ওরা ছেড়ে দেয়। এইভাবে সে প্রার্থনা করতে শুরু করে এবং সে বলতে লাগলো যে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দাও। কালকে থেকে আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো খুবই খারাপ, আমার হাত পুড়ে গিয়েছে। তো এইরূপভাবে সজীব বলতে লাগলো এবং সে তার মনকে সান্ত্বনা দিয়ে সে বাড়ির দিকে ফিরবে। তখন সে দেখতে পেল তার পিছন দিকে কেউ একজন ডাকছে। তো সময়টা ছিল তখন ঠিক দুপুর 12:30 বাজে। আশপাশে কেউ ছিল না। পাশের যে দিঘিটা ছিল ওই দিঘিটার মধ্যে কোনো মানুষ ছিল না। তখন তাকে এরকম ভাবে ডাকার জন্য সে ভাবলো হয়তো কেউ তাকে চিনে, হয়তো বা তাকে কেউ ডাকছে। তো সে পিছন দিকে ঘুরে ফেরে এবং ওই তাল গাছের দিকে এগোতে থাকে। তো তাল গাছটার ওই দিক থেকেই আওয়াজটা আসছিল যে কেউ তাকে সজীব সজীব বলে ডাকছিল। তখন সে তাল গাছটা পেরোয় এবং পেরোয় কাউকে দেখতে পায় না। তো অনেক খোঁজাখুঁজি করলো, কাউকে দেখতে না পেয়ে সে আবার বাড়ির দিকে রিটার্ন চলে আসে। তখন আবারও ওই রকম আওয়াজ আসে যে সজীব সজীব এদিকে এসো। তখন সজীব বুঝলো যে মনে হয় তাকে অন্য কেউ ডাকছে, কেননা এরকম ভয়ঙ্কর আওয়াজ, এরকম ভয়ঙ্কর কথার একটা স্টাইল সে শুনে বুঝতে পারছিল যে এটা অন্য কোনো কিছু হবে। তো সে ছিল একটু খুব সাহসী, তো ভয় পেল না। সে ভাবলো যে দেখে গিয়ে কে আছে ওইখানে, আবারও যায় ওইখানে। তো ওইখানে যাওয়ার পরেই সে দেখতে পায় যে তাল গাছটার গোড়ার মধ্যে অনেক তাল পড়ে রয়েছে। কিন্তু একটু আগেই সে ওইখান থেকে আসছিল, তখন একটা তালও সে দেখেনি মাটিতে পড়ে থাকতে। তো পরবর্তীতে যাওয়ার সময় সে দেখতে পেল যে অনেকগুলো তাল পড়ে রয়েছে ছড়ানো ছিটানো ভাবে। তখন সে আরো ভয় পেয়ে যায়। সে ভাবতে লাগলো আশপাশে কোনো মানুষ নেই, এরকম একটা আওয়াজের পর এরকম তালের কোনো শব্দও হয়নি, তাল যে পড়লো। তখন সজীব আর বোঝার বাকি রইল না। সে বুঝতে পারলো তার সাথে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। তখন সে দৌড় শুরু করে। দৌড় শুরু করতে করতে সে এক পর্যায়ে হোঁচট খেয়ে পড়ে, আর হোঁচট খেয়ে পড়ে একদম সাইডের যে দিঘিটা ছিল ওই দিঘির মধ্যে সে পড়ে যায়। এবং পড়ে যেতেই তার শরীরের মধ্যে কিছু লতা পাতার গাছ যেমন তাকে আঁকড়ে ধরেছে, এরকমভাবে তাকে সে যেন ছুটতে পারছে না। তো সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। তো পাশ দিয়ে যাওয়া 2-3 জন লোক তাকে এরকম অবস্থায় দেখতে পারে যে সে দিঘির নিচে পড়ে রয়েছে, এরকমভাবে লতা পাতা পেঁচানো তার সারা শরীর। তারা দৌড়ে দিঘিতে নামেন এবং সজীবকে এইভাবে ছুটিয়ে নিয়ে আসেন উপরে এবং নিয়ে এসে জিজ্ঞেস করেন যে কি হয়েছে ওইখানে। তখন সজীব বলল যে এরকম ঘটনা, যে আমি দেখলাম তাল নেই, তারপর আমি চলে আসছিলাম, আবার যেমন কেউ ডাক দিল,
তখন আবার আমি উল্টোভাবে ঘুরে গেলাম, গিয়ে দেখলাম অনেকগুলো তাল ছড়ানো ছিটানো। তো এক পর্যায়ে আমি বুঝতে পারি যে এটা কোনো অস্বাভাবিক কাজ। তো আমি দৌড় দিই, তখন আমি ওই দিঘিতে পড়ে যাই। এই অবস্থা। তো উদ্ধারকারী 2 জন আর বোঝার বাকি রইল না। তারা বুঝতে পেরে গিয়েছিল যে এটা কোনো অস্বাভাবিক কাজ, যেটা পিশাচদের কাজ হয়ে থাকে। তো যাই হোক, এই বলে সজীবকে তারা বাড়িতে নিয়ে যান এবং সজীবের মাকে সব খুলে বলেন। সজীবের ডান হাতের অবস্থা প্রায় ক্রমশ খারাপ দিকেই হতে যাচ্ছিল। আবার অতিরিক্ত পানি লাগার কারণে, দিঘির পানি লাগার কারণে তার হাতটা আরও ফুলে গিয়েছিল। তো চিকিৎসাধীন অবস্থায় সজীবের হাতটা আস্তে আস্তে 2-3 দিন পর ভালো হতে থাকে। তো সজীব এরকম অবস্থায় তার যে পিটার কাইটা ছিল ওইটা তার মা ফ্রিজে রেখে দিয়েছিল। 2-3 দিন পর যখন তার হাতটা একটু ভালো ভালো দেখাচ্ছে, তখন সে আবার বলল যে তালের পিঠাটা বানাও, যেহেতু পিঠাটা ফ্রিজে রয়েছে, কাইটা ওইটা বানিয়ে নাও। তো তার মা আর কিছু বলল না, চলে গেলেন বানাতে। তো বানালেন, বানিয়ে সন্ধ্যার পরই বানালেন, বানিয়ে এনে সজীবকে দিলেন। সজীব খেলো। খাওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর সজীবের প্রচণ্ড পেটে ব্যথা এবং তার মাথা ঘোরা অবস্থা এবং বমি বমি ভাব। সজীব খুব ক্লান্ত হয়ে পড়ছিল এবং তার চোখ মুখ লাল নীল হয়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো তখনই তার সজীবের একটা অদ্ভুত একটা চরিত্র প্রকাশ হয়ে যায়, যে সে অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয় তার পরিবারের সাথে। তার পরিবারকে উল্টাপাল্টা গালিগালাজ করা শুরু করে দেন। সজীবের এরকম অবস্থা দেখে অনেকেই ভয় পেয়ে যায়। সজীব তার পরিবারের কাউকেই চিনতে পারে না। সে সবাইকে তুই তুই করে ব্যবহার করছে এবং সবার সাথে এমন ব্যবহার দেখে তারা আন্দাজ করতে পেরেছিল যে সজীবের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সজীবকে হয়তো জিনে বর করেছে। এইটা ভেবে তার পরিবারের যে বড় ভাই ছিল, উনি গেলেন একটা কবিরাজের কাছে। তাদের বাড়ি থেকে প্রায় 5-7 মিনিট দূরে হবে কবিরাজটার বাড়ি। ওইখানে সে দৌড়ে যায় এবং দৌড়ে গিয়ে কবিরাজকে সব কিছু খুলে বলেন তার ভাইয়ের এরকম বিস্তারিত ঘটনা। তো ঘটনা শুনে কবিরাজ মশাই তার কিছু যন্ত্রপাতি নেন, যা তিনি ব্যবহার করে থাকেন। ওইগুলো নিয়ে তিনি দৌড়ে আসেন এবং এসে দেখেন যে সজীব খুব অস্বাভাবিক আচরণ করছে। সজীবের এরকম আচরণ খুবই ভয়ঙ্কর দেখাচ্ছে। তার চোখ দুটো লাল হয়ে গিয়েছে এবং তার শরীর ক্রমশ ফুলছে, আর তার পুরো স্থানটা আরও ঘাবড়ে যাচ্ছে। এই দেখে তার পরিবারের সকলেই চিন্তায় পড়ে যায় এবং ভয়েরও একটা কারণ, কেননা তার আচরণ পাল্টে গিয়েছে। তো কবিরাজ তার পাশের যে রুমটা ছিল ওই রুমটাতে সজীবকে নিয়ে বসেন, ঘরের সবাইকে বের করে দেন। বের করে দিয়ে কবিরাজ মশাই সজীবকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে এবং সজীবও কবিরাজ মশাইকে তুই তুই করে অনেকভাবে গালিগালাজ করতে লাগে এবং কবিরাজকে বলতে থাকেন, তুই এখানে কেন আসছিস, তুই চলে যা, তোকে আমি মেরে ফেলবো। এরকমভাবে হুমকি দিচ্ছে। সজীবের ভিতরে থাকা যে দুষ্টু আত্মাটা, জিনটা, দুষ্টু জিন। তো এরকম অবস্থা দেখে কবিরাজ মশাই তার মন্ত্র পড়া শুরু করে দিলেন এবং বলতে লাগলেন যে তুমি সজীবের ভিতরে কেন এসেছো। তো ওই যে থাকা দুষ্টু জিনটা সে বলতে লাগলো যে সে আমাদের গাছের তাল দিয়ে পিঠা বানাচ্ছে, এটা তো আমরা হতে দিতে পারি না। আমরা ওই গাছে বসবাস করি এবং ওই গাছ থেকে তার চাচা তাল পেরেছে, তার চাচাকেও রক্ষা দিব না, তার চাচাকেও আমরা মেরে ফেলবো।
তাকেও মেরে ফেলবো। তো কথাগুলো সজীবের মুখ দিয়েই বের হচ্ছিল, সজীবের ভিতরে থাকা দুষ্ট জিনটার থেকে। তো কবিরাজ মশাই তখন না ঘাবড়ে তিনি বললেন যে এই দেখ, তোরা কিন্তু চলে যা, না হলে দেখবি তোদের খুব বড় বিপদ হবে, তোরা পরে এই গ্রামের মধ্যে থাকতে পারবি না, ভালো ভালো বলছি চলে যা। তখন সজীবের ভিতরে থাকা দুষ্ট জিনগুলো বলতে থাকে যে আমরা কোথাও যাব না, আমরা আমাদের গাছের উপর যে আজ পর্যন্ত অ্যাটাক করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, তাদেরকে আমরা না মেরে কিছুতেই যাব না। আর সজীবের মুখ থেকে ভয়ঙ্কর হুঙ্কার বের হচ্ছে, যা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। এবং এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে তার রুমের বাইরে থাকা মানুষগুলো আর তার দিকে তাকায় না। তখন একমাত্র কবিরাজ সাহেবেই সজীবকে যারা দিচ্ছিলেন এবং তার বিশেষ কৌশলের মাধ্যমে আয়ত্ত করার চেষ্টা করছিলেন। তো এইভাবে চলতে থাকে প্রায় 1.5-2 ঘন্টা। এরকম চলার পর এক সময় কবিরাজ সাহেবের যে মন্ত্রগুলো পড়ছিলেন, ওই মন্ত্রগুলো তার উপরে গিয়ে পড়ে, সজীবের ভিতরে থাকা দুষ্ট জিনটার উপরে গিয়ে পড়ে এবং দুষ্ট জিনটা সজীবের শরীরে থাকা অবস্থায় কাতরাতে শুরু করে দেন। সজীব কাতরাতে শুরু করে, সজীবের সারা শরীর নীল হয়ে যাচ্ছিল। তো সজীবের এরকম কাতরানি দেখে কবিরাজ মশাই তিনি আবার অন্যান্য মন্ত্র পড়তে শুরু করেন এবং সজীবকে আবার তুলেন এবং তুলে তাকে একটা চেয়ারে বাঁধেন। বেঁধে তাকে কিছু প্রশ্ন করেন এবং প্রশ্নের উত্তর দিচ্ছে সে উল্টা পাল্টা, যেহেতু তার ভিতরে একটা দুষ্ট জিনের প্রভাব ঢুকেছে, সেহেতু ওই জিনটার কাজেই। তো এইভাবে চলে যাচ্ছিল প্রায় অনেকক্ষণ সময়, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ততক্ষণে কবিরাজ সাহেব সজীবের ভিতর থেকে জিনটা বের করতে পারছেন না। তো কবিরাজ সাহেব এইভাবে মন্ত্র পড়তে পড়তে এক পর্যায়ে কবিরাজ মশাই সজীবের ভিতরে থাকা দুষ্ট জিনটাকে কাবু করে না এবং সজীবের ভিতর থেকে বের করে তাকে চাইছিলেন যে বোতলের ভিতরে ভরে দিলেন। তো দুষ্ট জিনটা বেরিয়েই সে খুব জোর ক্ষমা চাইতে থাকেন ওই কবিরাজ সাহেবের কাছে। কবিরাজ সাহেবের পায়ে পড়ে তাকে, মানে ওই সময় কিছু কথাগুলো শুধু বেশি আসছিল যে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি চলে যাব, আর আসবো না এইখানে, এইরকম কথাবার্তা। তো কথাবার্তাগুলো প্রায় রুমের বাইরে থাকা সব মানুষই শুনেছে। এরকম কথাবার্তা শোনা সবাই আরও ভয় পেয়ে যায়। তো যাই হোক, কবিরাজ সাহেব ওই জিনটাকে ছেড়ে দেন এবং জিনটা চলে যায়। তো জিনটা চলে যাওয়ার পর সজীব অজ্ঞান হয়ে পড়ে এবং সজীব একসময় জ্ঞান ফিরে এবং তখন সে খুবই দুর্বল ছিল, যেহেতু তার শরীরের মধ্যে দিয়ে এরকম একটা ভয়ঙ্কর প্রভাব সৃষ্টি হয়ে চলে গিয়েছে, তার জন্য তার শরীরটা একদমই দুর্বল হয়ে গিয়েছিল। তো প্রিয় লিসেনার, ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না, ঘটনা যে আরও অনেক ঘটার বাকি। শুনতে থাকুন, বুঝতে পারবেন। তো সজীবের যে চাচা ছিল, উনি তাল পেরেছিলেন, তাল পেরে বাজারে নিয়ে বিক্রি করেছিলেন। তো ওই চাচার সাথে ঘটে যায় আরেক রকম অস্বাভাবিক কর্মকাণ্ড। তখন তার চাচার বয়স প্রায় 40 থেকে 45 বছর হবে। তো ওই চাচা ওই দিন রাত্রিবেলা তার বাড়ি ফিরছিলেন। তখন তার চাচাকে পিছন দিক থেকে কেউ ডাকছিল। ওনার নাম ছিল খালেক। যে বলছিল, খালেক,
খালেক এইভাবে 3-4 বার ডাকে। তো খালেক চাচা অদ্ভুত হয়ে পড়েন এবং ভাবতে থাকেন যে রাত তো প্রায় অনেক হয়ে গিয়েছে, এইভাবে জঙ্গলের ভিতর থেকে আমাকে কে ডাকে। তো খালেক চাচা দেখার জন্য তিনি হয়তো ভাবলেন যে হয়তো কেউ বিপদে পড়েছে, তার জন্য সাহায্যের দরকার, তাই ডাকছে। তো তিনি জঙ্গলের দিকে এগোতে থাকেন। তার সাথে ছিল একটা লাইট, ছিল ওই লাইটটা নিয়ে এগোতে থাকেন। তো তিনি জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। তো ওনার নাম ধরে ডাক কিন্তু বন্ধ হয়ে যায়নি, নাম ধরে ডাকতেই রয়েছে, ডাকতেই আছে। তো খালেক চাচা ওই ডাকের অনুসরণ করে তিনি জঙ্গলের ভিতরে ঢুকতেই পড়ছেন, ক্রমশ অনেকটাই ঢুকে পড়েছে। তো সাথে একটা ছোট লাইট থাকার কারণে তিনি পথটুকু শুধু দেখতে পাচ্ছিলেন। তখনই আচমকা একটা বাতাস সৃষ্টি হয় ওই জঙ্গলের ভিতরে। তিনি যখন তাল গাছটার কিনারায় চলে গিয়েছিলেন, তখন একটা বাতাস সৃষ্টি হয়। ওই বাতাসের মধ্যে খালেক চাচা মাটিতে পড়ে যান এবং খালেক চাচার হাতে থাকা লাইটটি মাটিতে কোথাও একটা পড়ে যায়। তো লাইটটাও তখন অফ হয়ে যায়। তো খালেক চাচা আর লাইটটি পাননি। তো যাই হোক, খালেক চাচা এইভাবে ভাবছিলেন এবং ওনাকে কে ডাকছে সামনের দিকে। তো তিনি একটু ভীতিশঙ্কিত হলেন, যে ভাবলেন রাত হয়ে গিয়েছে অনেক, এখন কে ডাকছে কে জানে, চলে যাব কি না। তিনি এরকম একটা পড়ে গিয়েছিল দুটানার মধ্যে। তো ওইভাবে যখন ডাকছিল, তো তিনি ভাবলেন যাই গিয়ে একটু এগিয়ে দেখেই আসি কে ডাকছে এইভাবে। তো উনি এগিয়ে গিয়ে তাল গাছটার গোড়ায় গেলেন এবং তাল গাছের গোড়ায় গিয়ে দেখতে পেলেন গোড়া থেকেই কোনো এক জায়গা থেকে আওয়াজ আসছে। তখন তিনি উপর দিকে তাকালেন এবং দেখতে পেলেন তাল গাছের উপরে কিছু একটা আলো ঝলমল করছে। তখন তিনি ভয় পেয়ে গেলেন। খালেক চাচা ভাবতে লাগলেন, এইরকম রাতের বেলা তাল গাছের উপরে আলো জ্বলে কারণ কি? পরশু দিন তো এই তাল গাছ থেকে তাল পেরেছিলাম, এর আগেও তো তাল পেরেছিলাম, তো এখন এইসব কী ঘটনা ঘটছে? তো তিনি এই দেখে আর বেশি বাড়াবাড়ি করেননি, তিনি বাড়ির দিকে রওনা হয়ে যান যে বাড়ি চলে যাবেন। তো বাড়ি চলে যাবেন এই অবস্থায় খালেক চাচার সামনে একটা বড় গাছ ভেঙে পড়ে যায়। তো খালেক চাচা এই গাছ পড়ে যাওয়াতে অনেকটা ভয় পেয়ে যান এবং তিনি চিন্তায় পড়ে যান যে এত বড় গাছটা ভেঙে পড়লো, তাও আবার এরকম হালকা একটা বাতাসে। তিনি খুব টেনশনে পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন এরকম কেন হচ্ছে। আর ওই গাছটাও ওনারই ছিল, খালেক চাচারই ছিল। তো খালেক চাচা ভাবলেন যে যেহেতু পড়ে গিয়েছে তো আর কিছু করার নেই, কালকে সকালে কাটুরিয়াদেরকে বলবো এবং গাছটাকে কেটে নিয়ে বাজারে বিক্রি করে দিব। তো এইভাবে তিনি গাছটি পার হবেন। তো এই অবস্থায় তিনি গাছের উপর দিকে উঠবেন, উঠে তারপর ওই পারে যাবেন। তো তিনি গাছের উপর দিয়ে উঠবে, সেই রকম ওঠার তিনি শক্তি পাচ্ছেন না। গাছটা এতটা মোটা হবে না, যতটুকু মোটা ছিল প্রায় 2 ফুটের মতো হবে, এটা লাফ দিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু খালেক চাচা ওইটা পেরোতে পারছেন না। এবং অদ্ভুত রকমের আওয়াজ শুরু হয়েছিল খালেক চাচার পিছন থেকে, তাল গাছ থেকে। তো এরকম অবস্থায় খালেক চাচা খুব ভয় পেয়ে যান এবং তিনি এরকম ছোট একটা গাছের উপর দিয়ে যেতে পারছেন না। এই দেখে ওনার মন আরও বিষণ্ণ হয়ে পড়েন এবং তিনি ভাবতে লাগলেন যে আজকে আমার কি হবে। তিনি খুব ভয় পেয়ে যান। তো এরকম ভয় অবস্থায় তিনি চেষ্টা চালিয়ে যান, চেষ্টা করতেই থাকেন যে আমাকে বাড়ির দিকে যেতে হবে। তো তিনি এইভাবে বাড়িতে যাবেন। তো কিভাবে যাবেন? তিনি তো আর গাছ পেরোতে পারছেন না। তো তিনি অন্যভাবে চেষ্টা করলেন যে গাছটার সাইডে বা কিনারা দিয়ে যদি যাওয়া যায় তাহলে তো ভালো হয়। তো তিনি গাছটার কিনারা দিয়ে যেতে চাইলেন, কিন্তু ওই দিক দিয়ে তিনি দেখতে পেলেন যে মাটি কাঁপছে। তো ওই দিক দিয়ে যাওয়া যেত, কিন্তু ওই দিক দিয়ে যে মাটিটা, ওইটা বড় একটা ফাটা দিয়েছে এবং এই ফাটাটা জুড়ে জুড়ে কাঁপছে ভূমিকম্পের মতো। তো এরকম অবস্থা দেখে খালেক চাচা আরও ভয় পেয়ে যান এবং তিনি ভাবলেন যে আমার সাথে এরকম কী ঘটনা ঘটছে। এই দিকে গাছ পেরোনো যাচ্ছে না, আর এই দিকে মাটি এরকম ফাটা দিয়ে মাটি কাঁপা শুরু করেছে।
তো মাটির এরকম কাঁপুনি দেখে তিনি পিছিয়ে পড়েন, এবং পিছিয়ে পড়ে তিনি মন করা অনেক কিছু ভয় পেয়ে কি জপতেছিলেন। তো যাই হোক, এক পর্যায়ে তিনি আবার চেষ্টা করেন যে ওই মাটির উপর দিয়ে চলে যাবেন। ওই দিকে একটা পথই ছিল যেটা কিনা মাটি দিয়ে যাওয়ার জন্য, আর ওই মাটিটাই এরকম একটা ফাটা দিয়ে কাঁপা শুরু করছিল। তখন তিনি ভয় না পেয়ে তিনি ভাবলেন যে মাটি কাঁপতে থাকুক, আমি দৌড়ে যাব, মাটির উপর দিয়ে আমি চলে যাব। এই ভেবে খালেক চাচা দৌড় দিবেন। তো দৌড় দিতেই ওই ফাটা থেকে, যখন তিনি ওই ফাটাটার উপরে ওনার পা দুটাকে নিলেন পাড়ি দিবেন, এই অবস্থায় ওনাকে কেউ চেপে ধরেছে ওনার পায়ের মধ্যে মাটির তল থেকে। এই দেখে খালেক চাচা আর এগোতে পারছেন না। তো ওনাকে কেউ ওই ফাটার দিকে টানছে। তো খালেক চাচা খুব চিৎকার চেঁচামেচি করতে থাকেন, এবং ওই যে ওনার পাটাকে চেপে ধরেছে, তিনি এক নজর দেখতে পেলেন যে কালো কুচকুচে দুইটা হাত ওনাকে চেপে ধরেছেন। এরকম অবস্থা দেখে খালেক চাচা ভয় পেয়ে খুব জোর চিৎকার চেঁচামেচিতে পাশের বাড়ির যে কয়েকজন মানুষ ছিল তারা দৌড়ে আসে ওই জঙ্গলের ভিতরে। তারা আসতে চায়নি, তারা এরকম ভয়ঙ্কর জঙ্গল দেখে আবার এত রাত্রিবেলা কেউ চিল্লাচ্ছে। তারা প্রথমে হয়তো ভেবেছিল এসব মনে হয় কোনো দুষ্টু জিন বা তার কাজ হবে, তাই তারা ভয় পাচ্ছিল, তারা যাবে না। কিন্তু যখন এটা ক্রমশ বাড়তে থাকে যে আমাকে বাঁচাও বাঁচাও বলে খালেক চাচা চিৎকার চেঁচামেচি করছেন, তখন ওই বাড়ির মানুষগুলো আর থাকতে পারলো না। তখন তারা দৌড়ে ঢুকে জঙ্গলের ভিতরে, 4-5 জন লোক ছিল তারা। তো জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন খালেক চাচার পা কেউ নিচ দিকে টানছে, এবং খালেক চাচার কোমর পর্যন্ত মাটির নিচে চলে গিয়েছে, মাটির ওই ফাটাটার ভিতরে। এই দেখে তারা খালেক চাচাকে চিনতে পারেন, এবং চাচা বলেই তারা দৌড়ে যায় চাচার কাছে গিয়ে তারা চাচাকে টানতে শুরু করেন, এবং টানতে টানতে চাচাকে তোলা সম্ভব ছিল না। আর যে মাটির ফাটাটা ছিল ওইটা একটু বড় হয়েছিল। যখন খালেক চাচার কোমর থেকে বুক সমান পর্যন্ত নিচে তলিয়ে যায়, তখন দেখা যাচ্ছিল ওই যে ফাটাটা ছিল ওই ফাটাটা আস্তে আস্তে ভিড়ে যাচ্ছে, মানে মাটিটা একদম সমান হয়ে যাচ্ছে। আর এই অবস্থাতে খালেক চাচার 2 হাত ধরে 3-4 জনের টানছে, খুব জোর টান শুরু করছেন খালেক চাচাকে ওইখান থেকে তোলার জন্য, কিন্তু খালেক চাচাকে তোলা যাচ্ছে না। তো যখন মাটি একদম পাশাপাশি চলে আসছিল, খালেক চাচাকে এখন চাপ দিবে, তখনই এই অবস্থায় তারা খুব জোর টানতে এক পর্যায়ে খালেক চাচাকে তুলে ফেলেন ওই মাটির ফাটল থেকে তুলে ফেলার পরই খালেক চাচাকে উঠানো হয়, এবং উঠানোর পর খালেক চাচার পায়ের অবস্থা দেখে সাথে থাকা 3-4 জন মানুষ তারা খুব ভয় পেয়ে যায়। তার মানে খালেক চাচার পা দুটা একটা কালো দুইটা হাতে এমনভাবে চেপে ধরেছিল যার কিনা একবারে নরম হয়ে গিয়েছিল, পা দুটা গলে গিয়েছিল, এবং এই বড় বড় ছাপ পুরো হাঁটুর নিচ পর্যন্ত পুরো পাটাই ছিঁচড়ে বিছড়ে গিয়েছে, এমন বাজে অবস্থা হয়ে গিয়েছে। আর খালেক চাচা খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে, ওনার পায়ের খুব যন্ত্রণা হচ্ছিল। তখন তিনি তাড়াতাড়ি বললেন যে আমাকে হাসপাতালে নিয়ে যাও। এরকম চিৎকার চেঁচামেচি করতে করতে সবাই 3-4 জন সবাই আগে খালেক চাচার বাড়িতে নিয়ে যান, এবং খালেক চাচার বাড়িতে নিয়ে যাওয়ার পর খালেক চাচার পরিবারের লোক তারা সবাই ওই রাতে হাসপাতাল নিয়ে যান, এবং হাসপাতাল নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ভর্তি লিখে দেন। তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর বলল যে যেরকম দাগ হয়েছে বা ক্ষতস্থান হয়েছে, আঁচড়, আবার শরীরের মাংস অনেকটা খসে গিয়েছে। তো এরকম অবস্থা খুবই একটা ভয়াবহ। তো এর জন্য আমরা যথাযথ চিকিৎসা করেছি, কিন্তু এইভাবে চিকিৎসার মাধ্যমে ওনার ভালো নাও হতে পারে। তার জন্য বেশ কিছুদিন ওনাকে হাসপাতালে থাকতে হবে এবং চিকিৎসাধীন রাখতে হবে। তো খালেক চাচার পরিবার ছিল খুবই গরিব, যার কারণে তারা পারছিলেন না খালেক চাচাকে হাসপাতালে রেখে দিয়ে আসতে। তো খালেক চাচা প্রায় 2-3 দিন যাবৎ হাসপাতাল থাকেন। তখন তাদের হাতে টাকা পয়সাও তেমন ছিল না। তো খালেক চাচাকে ছুটি কাটিয়ে বাড়িতে নিয়ে আসেন।
এবং বাড়িতে নিয়ে এসে যেসব ওষুধপাতি দিয়েছিল ওইসব ওষুধপাতি খাওয়াতে থাকেন। তো খালেক চাচা এরকমভাবে আদামরা হয়ে বেঁচে আছেন এবং খালেক চাচার যে এরকম অবস্থা, তাল গাছ নিয়ে ঘটনা ঘটে যাওয়া, আর ওই যে গাছটা পড়ে গিয়েছিল বড় গাছ, ওই বড় গাছটা কেটে নিয়ে ওনার ছেলে বাজারে বিক্রি করেন এবং তাল গাছকে খালেক চাচা না করেন যে ওই তাল গাছ থেকে আর কোনোদিন তাল পেরো না, কেননা এই তালের জন্যই আজকে এত কিছু হয়ে গিয়েছে। তো তাল গাছটার জন্য যখন এত কিছু হয়ে গিয়েছে, তো ওই তাল গাছ থেকে আর তাল পাড়ার দরকার নেই, এরকম খালেক চাচা তার ছেলেকে বুঝিয়ে দিলেন। আবার বললেন যে তাল গাছটা দেখো, কেউ যদি কিনে তো বিক্রি করে দাও, আর এরকম তাল গাছের আমাদের দরকার নেই যে তাল গাছ কিনা। ওই সজীব আমার কাছ থেকে তাল নিয়ে গিয়েছিল, তারও খুব ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। এখন আমার সাথেও এরকম ঘটনা ঘটতে শুরু হয়ে গিয়েছিল। তো তাই খালেক চাচা তার ছেলেকে বললেন যে তাল গাছটা বিক্রি করে দেওয়ার জন্য। তো খালেক চাচার ছেলে বিক্রি করে দিবেন, তো কোথায় বিক্রি করে দিবেন? খালেক চাচার ছেলে যার কাছেই যায় তারাই এরকম দোষী একটা গাছের কথা শুনে কেউ আর এগোয় না যে এই তাল গাছটা কেনার জন্য। তো এই অবস্থায় আর তাল গাছটি বিক্রি করতে পারেননি। তাল গাছটি এখনও এইভাবে পুরাতন অবস্থায় রয়েছে, আর ওই তাল গাছ থেকে তালও পাড়া হয় না, একটা দুইটা পরে এবং যা কিনা মানুষে কুড়িয়ে নিয়ে যায়। তো এইভাবেই ছিল ওই ঘটনাটা। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটার সমাপ্তি এখানেই ঘটে, তারপর আর কোনো রকমের অশৃঙ্খলা বা ভৌতিক কার্যকলাপ কিছুই আর হয়নি। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রিয় লিসেনার্স, দেখা হচ্ছে কালকে কোনো নতুন এক ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।